আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। এখানে থাকছে বাইক নিয়ে আমি আবার সকালে আসছি 6টায় আসে আমি এখন এখানে আসি, এখন তেল পাই নাই। 1 লিটার তেলে যদি 20 টাকা বেড়ে যায় তো আসলে অনেক বেশি হয়ে গেল, একটু কম করে বাড়তে পারতো। জ্বালানির দাম বৃদ্ধির ধাক্কা জনজীবনে। পাম্পে তেলের সংকট রয়ে গেছে আগের মতোই, বিশ্ববাজারের তুলনায় বেড়েছে সামান্যই, দাবি সরকারের। যে স্টক তৈরি করেছে তার যে দাম পড়েছে সেই দামের থেকে নিচে আমরা এখন প্রাইস অ্যাডজাস্টমেন্ট করছি। আমেরিকাতে দাম দ্বিগুণ হয়ে গেছে, শ্রীলঙ্কায় 25% হয়ে গেছে, তারপরে আমরা যতটুকু বেরিয়েছি খুবই নগণ্য। উৎপাদন খরচ বাড়ার শঙ্কা শিল্প মালিকদের, হোঁচট খাবে কৃষি খাত। এজেন্ট কমিশন বৃদ্ধির সমালোচনা অর্থনীতিবিদদের। আমি কি উৎপাদন করতে পারবো? আমি কি আমার সময় মতো রপ্তানি করতে পারবো? বাইরে তো এটা নিয়ে শঙ্কিত। কৃষিতে এই ভর্তুকিটা অব্যাহত রাখা উচিত, তাহলে কিন্তু কৃষকরা স্বস্তিতে থাকবে। জ্বালানি সংকট না থাকলে দর বৃদ্ধি কেন? সংসদে প্রশ্ন বিরোধীদের। সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ। যদি জ্বালানির কোনো সংকটই না থাকে তাহলে এত লম্বা লাইনই বা কেন? দামই বা বাড়াইতে হয় কেন? অফিস কর্মসূচি সময় পরিবর্তন করতে হয় কেন? হামের উপসর্গে আরও 4 শিশুর মৃত্যুর খবর দিল স্বাস্থ্য অধিদপ্তর। শয্যা সংকটে ওয়ার্ডের বাইরে রেখে চিকিৎসায় বাড়ছে সংক্রমণ ঝুঁকি। বিভিন্ন জায়গায় ডাক্তার দেখাইছি, কমিটলা জায়গায় ধরা পড়ছে যে ওর শরীরে হাম হচ্ছে। কেন ওরা করছে এটাও কিনতে হয়েছে, তারপরে স্যালাইন যে দিছিল ওই যে পাইপটা ওইটাও কিনা হয়েছে। ইরান যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফার আলোচনার আগে দুপক্ষের কথার লড়াই। দিনক্ষণ ঠিক না হলেও কাল পাকিস্তান যাচ্ছে মার্কিন প্রতিনিধি দল। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে মিরপুরে কাল দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সমতায় ফেরার মিশনে ঘুরে দাঁড়াবে দল, আশা শরীফুলের। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। 24 ঘন্টা না যেতেই জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়তে শুরু করেছে জনজীবনে। বাড়তি দামের বোঝা ঘাড়ে চাপলেও তেলের সংকট রয়ে গেছে আগের মতোই। আজও পাম্পে পাম্পে কয়েক কিলোমিটার দীর্ঘ যানবাহনের সারি। সরবরাহ না থাকায় দিনের বেশিরভাগ সময় বন্ধ থাকতে দেখা যায় বেশ কিছু পাম্প। পরিস্থিতি স্বাভাবিক হতে সপ্তাহখানেক সময় লাগবে বলছেন পাম্প মালিকরা। সপ্তাহের প্রথম কর্মদিবস, দুদিন ছুটির পর অফিস আদালতের জন্য বের হতেই বেশ বড় এক ধাক্কার মুখোমুখি সাধারণ মানুষ। আগের রাত থেকেই বেড়েছে জ্বালানির দাম, সকাল হতেই যার প্রভাব শুরু। এখন পর্যন্ত গণপরিবহনের ভাড়া ঠিক থাকলেও যারা রাইড শেয়ারিং মোটরসাইকেল যোগে কর্মস্থলে যান, গন্তব্যভেদে বাড়তি 30 থেকে 50 টাকা পর্যন্ত গুনতে হয়েছে তাদের। পণ্য পরিবহন সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দামেও এর প্রভাব পড়ার শঙ্কা সাধারণ মানুষের। আগের ভাড়া পোষাবো? তেলের লিটারে 20 টাকা বেশি দিতেছি, কিন্তু আগের ভাড়ায় তো পোষাবো না। বলতে ভাই তেলের দাম বাড়ছে, আমাকে টাকা একটু বাড়ায় দেন। যে মাত্র আরম্ভ হয়েছে, তেলের দাম বাড়া মানে জিনিসের দাম বাড়া। জনজীবনে বাড়তি দামের প্রভাব পড়তে শুরু করলেও পাল্টায়নি তেল পাম্পের চিত্র। তেলের জন্য সেই দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরেও নিশ্চয়তা নেই তেল পাবেন কি পাবেন না। ভাই সারা রাত এখানে থাকছে বাইক নিয়ে আমি আবার সকালে আসছি 6টায় আসে আমি এখন এখানে আসি, এখন তেল পাই নাই। যদি দাম বাড়ানোর পর এই ক্রাইসিসটা একটু হলো সমাধান হয়, পার্সোনালি প্রবলেম নাই। মানে দুপুরে 1টা থেকে সিরিয়ালে এখন পর্যন্ত তেল পাইনি। সারা রাত্রে খাওয়া দাওয়া বলতে তো নাই। ক্রেতারা বলছেন জ্বালানির সাথে জড়িত সার্বিক জীবনযাত্রা, পরিবহন খরচ সহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির শঙ্কা ভর করছে তাদের মনে। তবে সবকিছু ছাপিয়ে সবার মুখে একটি প্রশ্ন, জ্বালানি সরবরাহ আগের অবস্থায় ফিরবে কবে? বাড়ায় 2 টাকা 4 টাকা 5 টাকা 20 টাকা আর 20 টাকা বাড়ায় এই নি সাফা। 1 লিটার তেলে যদি 20 টাকা বেড়ে যায় তো আসলে অনেক বেশি হয়ে গেল, একটু কম করে বাড়তে পারতো, 5 টাকা বাড়তে পারতো লিটারে। যদি সাফিসিয়েন্ট থাকতো দাম বাড়ানোটা তখন অতটা গায়ে লাগতো না। আপনি হয়রানি হচ্ছেন, 10 ঘন্টা 8 ঘন্টা লাইনে দাঁড়াইও থাকতেছেন, আবার বাড়তি দামেও কিনতেছেন, কেমন হইলো?
দাম বাড়লেও রাজধানীর পাম্পগুলোতে বাড়েনি ডিপো থেকে তেল সরবরাহের পরিমাণ। উল্টো বেশ কিছু পাম্প বন্ধ ছিল এদিনও। তবে মালিকরা আশাবাদী, দাম বাড়ানোর ফলে তেল মজুদের প্রবণতা কমবে বলে মনে করছেন তারা। মানুষের মধ্যে একটা প্যারা ছিল যে দাম বাড়বে টামবে, এখন ওইটা হয়তো কেটে গেল, একটা দাম তো বেড়ে গেল, এখন হয়তো ওই জন্য স্বাভাবিকভাবে মানুষের মধ্যে একটা স্থিরতা আসতে পারে। আজকে আমার তো চাহিদা 50,000 40,000, আমি পাচ্ছি 22,500, তো হলো না তো। একটা পর্যায়ে কি হবে কি, আজকে রাত্রে আমার পাম্পটা 10টার পর আবার ড্রাই হয়ে যাবে। শনিবার রাত থেকে প্রতি লিটার অক্টেনের দাম বাড়ানো হয় 20 টাকা। পেট্রোলের দাম বেড়েছে 19 টাকা, ডিজেল 15 টাকা এবং কেরোসিনের দাম বাড়ানো হয় 18 টাকা। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। বৈশ্বিক পরিস্থিতি অনুযায়ী জ্বালানি তেলের দাম কমই বাড়ানো হয়েছে বলে মনে করে সরকার। অর্থ ও জ্বালানি মন্ত্রী আলাদাভাবে বলেছেন, বাংলাদেশের চেয়ে যুক্তরাষ্ট্র, শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশে এর চেয়ে বেশি দাম বৃদ্ধি করা হয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী বাজেট মাথায় রেখে দাম সামান্য বাড়ানো হয়েছে। আর জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু দাম বৃদ্ধির বিরূপ প্রভাব নিয়ে বলেন, যুদ্ধের কারণে সারা পৃথিবীতেই এর প্রভাব পড়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সংকটে সারা বিশ্ব। অনেক দেশ এর প্রভাব মোকাবেলায় প্রথম দিকেই জ্বালানির দাম বাড়ায়। তবে দায়িত্ব নেয়ার পরপরই এমন সংকটে বিএনপি সরকার প্রথমেই দাম বৃদ্ধির সিদ্ধান্ত নিতে চায়নি। এমনকি এপ্রিলে জ্বালানির দাম বাড়বে না ঘোষণা ছিল মন্ত্রণালয়ের। আমরা এপ্রিল মাসে দাম বৃদ্ধি করব না, অলরেডি বলেছি। এ অবস্থায় এপ্রিলের মাঝামাঝি সময়ে শনিবার রাতে ডিজেল, অকটেন ও পেট্রোলের দাম 15 থেকে 20 টাকা বৃদ্ধি করা হয়েছে। জ্বালানির সার্বিক পরিস্থিতি নিয়ে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠক করেছেন মন্ত্রী প্রতিমন্ত্রীর সাথে। নির্দেশনা দেন জ্বালানি সরবরাহ নির্বিঘ্ন করার। এর আগে দাম নিয়ে সচিবালয়ে কথা বলেন অর্থ ও জ্বালানি মন্ত্রী। আমেরিকাও $5 বাড়াই দিচ্ছে। তো সেইখানে আমরা বাংলাদেশে গত এই যে যুদ্ধ লাগার পর থেকে আমরা যে ইম্পোর্ট করে যে আমরা যে স্টক তৈরি করেছি, তার যে দাম পড়েছে সেই দামের থেকে নিচে আমরা এখন প্রাইস অ্যাডজাস্টমেন্ট করছি। আমরা দামও কিন্তু বেশি বাড়াইনি। অন্যান্য দেশে আমি বলি, আমেরিকাতে দাম দ্বিগুণ হয়ে গেছে, শ্রীলঙ্কায় 25% হয়ে গেছে। তারপরে আমরা যতটুকু বেরিয়েছি খুবই নগণ্য। এটা দুই মন্ত্রী দাবি করেন, দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার, এতে আর্থিক ব্যবস্থায় চাপ বাড়ছিল। এইটা বাড়াতে হয়েছে শুধুমাত্র আমাদের তহবিলের উপর এত প্রেশার আসতেছে, আমাদের তো বাকি প্রোগ্রাম চালাতে হবে। দেশের অর্থনীতি চালাতে গেলে আগামী দিনে বাজেট আসছে, তাই না? সুতরাং এটা মাথায় রেখে আমাদেরকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা করতে বাধ্য হয়েছি আমরা, কারণ এটা বৈদেশিক মুদ্রাতে কিনতে হয় এবং সেটা যাতে কিছু বেরিয়ে আমরা স্বর্ণীয় লেভেলে থাকতে পারি সেই ব্যবস্থা করেছে। অর্থমন্ত্রীর দাবি, জ্বালানির দাম বাড়লেও এর প্রভাবে মূল্যস্ফীতি বাড়তে পারে, আবার নাও পারে। আইএমএফের কোনো শর্ত এক্ষেত্রে ছিল না। তবে দাতা সংস্থাটির সাথে ওয়াশিংটন বৈঠকে ঋণের শেষ কিস্তি নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছানো না গেলেও এ নিয়ে আরও 1 মাস আলোচনার সুযোগ রয়েছে বলে জানান অর্থমন্ত্রী। তবে আইএমএফের শর্ত মানার ক্ষেত্রে দেশের স্বার্থ প্রাধান্য দিবে সরকার। যে শর্তগুলো নিয়ে আলোচনা হচ্ছে, এগুলো চলছে আলোচনা, কিন্তু আমাকে তো নিশ্চিত করতে হবে আমাদের দেশের জনগণের উপর কোনো চাপ সৃষ্টি করে, আমাদের দেশের অর্থনীতি ব্যবসায়ীদের উপর চাপ সৃষ্টি করে কোনো সিদ্ধান্ত তো আমরা নিতে পারবো না। সুতরাং আমাদেরকে তো সিদ্ধান্ত নিতে হবে, খালি তো ওদের সিদ্ধান্তের ব্যাপার নাই। অর্থমন্ত্রী বলেন, সামাজিক কল্যাণমূলক কর্মসূচি বাদ দিয়ে কোনো দাতা সংস্থার শর্ত পূরণের সুযোগ নেই। ফ্যামিলি কার্ড কর্মসূচি সব দাতা সংস্থা ইতিবাচকভাবে নিয়েছে। ফ্যামিলি কার্ড ইজ হাইলি অ্যাপ্রিসিয়েটেড। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। ঘোষণা ছিল এপ্রিলে বাড়বে না জ্বালানি তেলের দাম, তবে শেষ পর্যন্ত কথা রাখতে পারেনি সরকার। শনিবার রাতে হুট করে আসে পেট্রোল, ডিজেল, অকটেন আর কেরোসিনের দাম বৃদ্ধির ঘোষণা। আর এতেই মাথায় হাত শিল্প মালিকদের। বলছেন, উৎপাদন খরচ আবার বাড়লে রপ্তানি বাজারে টিকে থাকা যাবে না। অন্যদিকে অর্থনীতিবিদদের শঙ্কা কৃষি উৎপাদন ও মূল্যস্ফীতি নিয়ে। বলছেন, এই ধাক্কায় জিডিপির আকার কমতে পারে প্রায় 1%। জ্বালানি তেলের সংকট নিয়ে বিপদ চলছিল আগে থেকেই, এবার তাতে মরার উপর খাড়ার ঘা হয়েছে বাড়তি দাম। রোববার থেকে কার্যকর হওয়া নতুন দরে লিটার প্রতি পেট্রোল, ডিজেল ও অকটেনের দাম বেড়েছে গড়ে 10 থেকে 15 টাকা।
সবচেয়ে বড় হুমকির মুখে শিল্প খাত। পোশাক শিল্প মালিকরা বলছেন, যেখানে বিদেশি ক্রেতারা দাম বাড়াতে রাজি নয়, সেখানে উৎপাদন ব্যয় বৃদ্ধি পাওয়া অশনি সংকেত। তার মানে প্রতিযোগিতা সক্ষমতা কমবে, হাতছাড়া হতে পারে রপ্তানি আয়। যুদ্ধ যদি এইভাবে চলতে থাকে, এটা যদি দীর্ঘায়িত হয়, তাহলে জ্বালানি সংকট এটা আরও যে কোথায় গিয়ে পৌঁছবে, এবং আলটিমেটলি আমার উৎপাদন খরচের এখন একটা তো হলো যে উৎপাদন খরচ বাড়বে, কিন্তু বাড়ার পরেও আমি কি উৎপাদন করতে পারবো, আমি কি আমার সময় মতো রপ্তানি করতে পারবো? বায়াররা তো এটা নিয়ে শঙ্কিত, যার কারণে বায়াররা কিন্তু অর্ডার প্লেসিং কমিয়ে দিয়েছে। টেক্সটাইল ব্যবসায় সম্পৃক্ততা আছে, তো আমাদের যেটা হয়েছে, যেমন আমাদের প্রোডাকশনের ব্রেক হচ্ছে, হ্যাঁ, তো ওখানে এফিসিয়েন্সি লস হচ্ছে। তারপর যে শিপমেন্টের যে এটা ছিল, আমরা ধরেন অনেক ডেডলাইন মিস করছি, তো এখন তো এটার সাথে একই সাথে কিন্তু এয়ার ফ্রেটেরও দাম বেড়ে গেছে। তো এয়ার ফ্রেট যখন করছি, এটা কিন্তু আমার নিজের পকেট থেকে দিচ্ছি। তো ক্যাশ ফ্লো ক্রাইসিসের মধ্যে এখন কিন্তু সবাই আমরা একই প্রবলেম পড়েছি। কৃষিতে ডিজেলের সবচেয়ে বেশি ব্যবহার সেচ কাজে। পাওয়ার টিলার, ট্রাক্টর বা হারভেস্টার মেশিনও তেল ছাড়া অচল। নতুন দর বৃদ্ধির ফলে বড় ধরনের হোঁচট খাবে কৃষিখাত, বাড়তে পারে উৎপাদন ব্যয়। কৃষি ক্ষেত্রে যদি ভর্তুকিটা অব্যাহত রাখা না হয়, তাহলে কিন্তু কৃষি উৎপাদন আমাদের এখানে বড়ভাবে ব্যাপকভাবে এটা বাধাগ্রস্ত হবে। সুতরাং সেদিক থেকে অন্ততপক্ষে টার্গেট বেস কৃষিতে এই ভর্তুকিটা অব্যাহত রাখা উচিত, তাহলে কিন্তু কৃষকরা স্বস্তিতে থাকবে। সবচেয়ে বেশি ভোগান্তি সাধারণ মানুষের। ঐতিহাসিকভাবে জ্বালানি তেলের দাম বাড়লেই দেশে মূল্যস্ফীতির পারদ চড়ে। তার মানে 7% এই সূচককে আটকে রাখার লক্ষ্য কাগজে কলমেও টিকবে না। জ্বালানি তেলের সাথে পাল্লা দিয়ে লজিস্টিক ব্যয় বাড়লে জ্যামিতিক হারে বাড়বে পরিবহন খরচ। তাহলে নিত্যপণ্যের দাম কিভাবে সামাল দেবে সরকার? নতুন করে যে একটা মধ্যপ্রাচ্যের যুদ্ধের যে ধাক্কাটা আসলো, এই ধাক্কা সামলানোর জন্য সরকারকে আমার কাছে মনে হয় বেশ কিছু সাহসী কতগুলো পদক্ষেপ নিতে হবে। ইরানের হরমুজ প্রণালী খুলে দেওয়ার খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলেও এই মুহূর্তে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি $90 আশেপাশে ঘোরাফেরা করছে। কাশফিয়া রুহি, যমুনা নিউজ। তেলের মূল্য বৃদ্ধির পাশাপাশি বাড়ানো হয়েছে এজেন্ট তথা ব্যবসায়ীদের কমিশন। ফলে প্রতিদিন ব্যবসায়ীদের পকেটে বাড়তি যাবে 83 লাখ টাকারও বেশি, যার পুরোটাই দিতে হবে সাধারণ ভোক্তাকে। জ্বালানি বিশেষজ্ঞ শামসুল আলমের মতে লিটার প্রতি কমিশন বাড়ানো অযৌক্তিক। দাবি করেন এনার্জি রেগুলেটরি কমিশন BERC-কে পাশ কাটিয়ে এমন সিদ্ধান্ত নিতে পারে না সরকার। জ্বালানি তেলের জন্য অপেক্ষা, হাহাকার, ভোগান্তি, নষ্ট হাজার হাজার কর্মঘণ্টা। রাজধানী সহ সারা দেশের মানুষ ভুগছে অবর্ণনীয় দুর্ভোগে। এসবের মাঝে রোববার রাত 12টা থেকে বাড়ানো হয়েছে জ্বালানি তেলের দাম। তাতে ডিজেল, পেট্রোল, অকটেনের দাম বেড়েছে 15 থেকে 20 টাকা পর্যন্ত। তেলের দামের সাথে বাড়ানো হয়েছে ডিলার বা এজেন্টদের কমিশনও। 2026 সালের মার্চে প্রকাশিত সবশেষ হিসাবের তুলনায় এবার ডিলার বা এজেন্টরা লিটার প্রতি 41 পয়সা থেকে 82 পয়সা পর্যন্ত বাড়তি পাবেন। যদিও বরাবরের মতো তাদের দাবি, এতেও খুব একটা লাভ হবে না। হয়তো কিছু বাড়ার কথা, যেহেতু আমাদের এখানে তো ইনভেস্ট বেড়েছে, তো আমাদের যেটা হয় সরকারের থেকে ফিক্স করে। এখানে তো আসলে এই জ্বালানি সংকটকালীন সময় কিন্তু আমাদের অপারেশন খরচ বেড়েছে, ক্যারিং খরচ বেড়েছে, কারণ সব কিছু মিলে আমাদের এখানে নিজের মতো করে প্রাইস বসানোর কোনো সুযোগ নেই। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন BPCর হিসাবে প্রতিদিন গড়ে 1,72 লাখ লিটারের বেশি ডিজেল, পেট্রোল ও অকটেন বিক্রি হয়। নতুন ডিলার কমিশন অনুযায়ী দিনে 83 লাখ টাকার বেশি কমিশন পাবেন ডিলাররা। এর মধ্যে শুধু ডিজেল বিক্রি করেই প্রতিদিন 57 লাখ টাকার বেশি আয় করতে পারবেন তারা, যার সবটাই যাবে জনগণের পকেট থেকে। এইভাবে অর্থনীতিকে সাপোর্ট দেবে এইটা মনে করার কোনো কারণ নেই। জ্বালানি বিশেষজ্ঞ শামসুল আলমের অভিযোগ, ভোক্তার পকেট কেটে লিটার প্রতি কমিশন বাড়ানো হয়েছে ব্যবসায়ীদের স্বার্থে। অসাধু ব্যবসায়ীরা যেভাবে চিন্তা করে, তাহলে তড়িঘড়ি করে দাম বাড়িয়ে আমরা কিছু টাকা সাশ্রয় করে নিলাম, কিছু টাকা মুনাফা করে নিলাম, এইরকম মতলব কাজ করছে সরকারের। যদি ক্রিয়াশীল কোনো শক্তি তার মধ্যে তো আছে, তাদের মাথায় এটা কাজ করে তড়িঘড়ি করে দাম বাড়িয়ে নেন। জনগণকে ক্রাইসিসে ফেলে আপনি ব্যবসায়ীদের মতো লাভ করবেন, আপনি ব্যবসায়ীদের মতো লাভ লসের হিসাব করবেন, এটা তো সরকারের করার কথা না। তিনি বলেন, তেলের দাম বাড়ানোর এখতিয়ার এনার্জি রেগুলেটরি কমিশনের। এবারও পাশ কাটানো হয়েছে BERC-কে, যা আগের ধারাবাহিকতারই অংশ বলে মন্তব্য তার। এগুলো যাচ্ছে তাই কাজ,
মানে সরকার তার ক্ষমতার অপব্যবহার করেছে। এটা তো সরকারের ক্ষমতা না, এই ক্ষমতা তো বিআরসি। মানে এটা একটা দুরভিসন্ধি। একটা গণতান্ত্রিক গভর্নমেন্টের এইরকম আচরণ, এটা ভাবা যায় না। 2007 সাল থেকে গণশুনানির মাধ্যমে মূল্য সমন্বয় করে আসছে বিইআরসি। 2023 সালে আইন সংশোধনের মাধ্যমে তাতে পরিবর্তন আনে তৎকালীন সরকার। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। জ্বালানির সংকট না থাকলে তেলের দাম বাড়াতে হলো কেন? পাম্পের লাইনে কেনই বা ভুগতে হচ্ছে মানুষকে? সংসদে এই প্রশ্ন তুলেছেন বিরোধী দল আর স্বতন্ত্র এমপিরা। লিখিত জবাবে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী বলেছেন, কিছু অসাধু ব্যবসায়ী প্যানিক বাইং আর মজুদ প্রবণতার জন্যই কৃত্রিম সংকট তৈরি হচ্ছে। ডিপো থেকে ফিলিং স্টেশন পর্যন্ত তেল পরিবহনে পুলিশ পাহারার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে। সংসদ অধিবেশনের 16তম দিন কার্যসূচি অনুযায়ী জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ ও আলোচনা হয়। মন্ত্রীদের প্রশ্নোত্তর পর্বে লিখিত ও মৌখিক উত্তর উত্থাপিত হয় সংসদে। দেশে জ্বালানির সংকট নেই বলে আবারও দাবি করেন মন্ত্রী ইকবাল হাসান। বলেন, কিছু অসাধু ব্যবসায়ী প্যানিক বাইং ও মজুদ প্রবণতার জন্য কৃত্রিম তেল সংকট তৈরি হচ্ছে। পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা জ্বালানি পরিস্থিতি নিয়ে সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তোলেন। যদি জ্বালানির কোনো সংকটই না থাকে তাহলে এত লম্বা লাইনই বা কেন? দামই বা বাড়াইতে হয় কেন? অফিস কর্মসূচি সময় পরিবর্তন করতে হয় কেন? উত্থাপিত প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, আমদানিকৃত জ্বালানি তেলের প্রায় 20 থেকে 23% হরমুজ প্রণালী দিয়ে আসে। যুদ্ধের কারণে কার্গো আসতে দেরি হচ্ছে। জরুরি চাহিদা পূরণে বিকল্প উৎস থেকে আমদানি করা হবে বলে সংসদকে জানান জ্বালানি মন্ত্রী। জ্বালানি পরিস্থিতিতে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে এমন প্রশ্নে জ্বালানি মন্ত্রী জানান, এরই মধ্যে জেলা পর্যায়ে ফুয়েল পাস চালু করা হয়েছে। রাজধানীর 7টি ফিলিং স্টেশনে পরীক্ষামূলকভাবে চালু করা ফুয়েল পাস অ্যাপে ব্যাপক সাড়া পাওয়া গেছে বলে সংসদে দাবি করেন মন্ত্রী। তিনি আরও বলেন, কৃষকদের জ্বালানি তেল প্রাপ্তিতে যেন কোনো সমস্যা না হয় এজন্য নির্দেশনা দেওয়া হয়েছে। ফিলিং স্টেশন এজেন্ট, প্যাক পয়েন্ট ডিলাররা যাতে যথাপরিমাণ জ্বালানি তেল পায় সরকার তা নজরদারি করছে। এ সময় কুইক রেন্টালের নামে আওয়ামী লীগের লুটপাটের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার বিশেষ আইন ব্যবহার করে দরপত্র ছাড়া বিদ্যুৎ কেন্দ্র অনুমোদন দিয়ে দলীয় আর আত্মীয় স্বজনকে সুযোগ দিত। এর ফলে অন্যায্যভাবে বিদ্যুতের দাম বৃদ্ধি ও ক্যাপাসিটি চার্জ নির্ধারণের সুযোগ দেওয়া হয়েছিল। অধিবেশন শেষে ব্রিফ করেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। বলেন, সারা বিশ্বের মতো বাংলাদেশেও বাড়ানো হয়েছে তেলের দাম, তবে প্রধানমন্ত্রীর নির্দেশনায় খুব কম বাড়ানো হয়েছে। উৎপাদনের দাম বাড়ে, গ্যাসের দাম বাড়ে, তেলের দাম বাড়ে, এতে আপনার বিদ্যুতের দাম বাড়ে, সব কিছু দাম বেড়ে যায়। দেশবাসীকে অনুরোধ করতে চাই, আপনার যে পরিমাণ তেলের যে পার্সেন্টেজ দাম বেড়েছে সকল কিছুর ওই পার্সেন্টেজের মধ্যেই আপনারা সীমাবদ্ধ থাকবেন। এই পার্সেন্টেজ আপনারা বাড়াবেন না, বাড়ালেই সরকার ভেরি সিরিয়াস সরকার। বলেন, মজুদদারদের জন্য কৃত্রিম সংকট, পাম্পগুলোয় যানবাহনের দীর্ঘ লাইন। মজুদদার এবং পাচারকারীদের বিরুদ্ধে অভিযানের পাশাপাশি বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি। পুকুরের মধ্যে 10,000 ব্যারেল তেল পাওয়া যায়, কবরস্থানের মধ্যে 5,000 ব্যারেল তেল পাওয়া যায়। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। এক মাসেই দ্বিতীয়বারের মতো ভোক্তা পর্যায়ে বাড়ল এলপিজির দাম। 12 কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম 212 টাকা বেড়ে হয়েছে 1940 টাকা। রোববার এক মাসেই দ্বিতীয়বারের মতো ভোক্তা পর্যায়ে বাড়ল এলপিজির দাম। 12 কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম 212 টাকা বেড়ে হয়েছে 1940 টাকা। রোববার নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। নতুন এই দাম সন্ধ্যা 6টা থেকে কার্যকর হয়েছে। গত মাসে 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল 1341 টাকা। এপ্রিলের শুরুতে সেই দাম 387 টাকা বাড়িয়ে 1728 টাকা করা হয়েছিল। যুদ্ধের কারণে জাহাজ ভাড়া বাড়ায় দাম সমন্বয় করা হলো এবার, পাশাপাশি বেড়েছে অটো গ্যাসের দামও। ভোক্তা পর্যায়ে অটো গ্যাসের দাম 89 টাকা 50 পয়সা নির্ধারণ করা হয়েছে, যা এপ্রিল মাসের শুরুতে নির্ধারণ করা হয়েছিল 79 টাকা 77 পয়সা। হাম শনাক্তে দেরি ও কয়েক সপ্তাহের চিকিৎসায় খরচ আর ভোগান্তি বাড়ছে অভিভাবকদের। বেশিরভাগ ক্ষেত্রে আক্রান্ত হচ্ছে ভাই বোন, খেলার সাথীরা। চিকিৎসকরা বলছেন, শিশুদের টিকাদানের শতকরা হার কমে যাওয়ায় এবছর সংক্রমণ বেশি। অপুষ্টি ও মাতৃস্বাস্থ্যহীনতাও গভীর করেছে সংকট। এদিকে গেল 24 ঘন্টায় হাম ও এর উপসর্গে মৃত্যু হয়েছে আরও 4 শিশুর। 4 সপ্তাহের বেশি সময় ধরে দেশজুড়ে হাম প্রাদুর্ভাব। হাসপাতালগুলোতে এখনো নতুন রোগী ভর্তি বাড়ছে। আক্রান্ত শিশুদের থেকে দ্রুত ছড়াচ্ছে ভাইরাস। আক্রান্ত হচ্ছে ভাই বোন, খেলার সাথীরা। ওরে নিয়ে আসতাম যাইতাম, হঠাৎ করে জ্বর চলে আসছে।
তারপর 2 নম্বর শিশু মেডিকেলে দেখাইছি, ওই জায়গায় বলছে রক্তে ভাইরাস আছে, কিন্তু আসলে কিসে থেকে রোগ ধরা পড়তেছে না। বিভিন্ন জায়গায় ডাক্তার দেখাইছি, কমিটলা যাইয়া ধরা পড়ছে যে ওর শরীরে হাম উঠছে। বিকালে গেছি বাসায়, তো রাত থেকে আবার ও অসুস্থ, তো বাসায় 4 দিন রাখছি, রাখার পরে দেখি যে না, পোলা কন্ডিশন অনেক খারাপ। উচ্চমাত্রার জ্বর, কাশি, ফুসকুড়ি, মুখে ঘা নিয়ে শিশুদের পরিচর্যায় বাবা মায়ের বাড়তি সতর্কতা। ঢাকার ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে অনেকেই জানান উপসর্গ নিয়ে কয়েকটি হাসপাতাল ঘুরে শনাক্ত করতে পেরেছেন হাম। লম্বা সময় চিকিৎসায় অতিরিক্ত খরচ ও ভোগান্তি পোহাতে হয়েছে ঢাকার বাইরে থেকে আসা রোগীদের। খরচ তো অনেক, কেন ওরা করছে এটাও কিনতে হয়েছে, তারপরে স্যালাইন যে দিছিল ওই যে পাইপটা ওইটাও কিনা হয়েছে, মানে দরকারি যা জিনিস আর কি কিনা হয়েছে। এই জায়গায় যে খরচটা হইতাছে এর চেয়ে বেশি দেশে আমরা গ্রামে করছি। ওরা একটার পর একটা ওষুধ লিখতেছিল আর আমরা ঠাকুরে আন্না মানে ঠাকুরে দিছি হেরা করতেছিল। সর্বশেষ ওষুধ আমি রেল স্টেশন একটা হাসপাতাল থেকে নিয়ে আসছি, ওখানে আমার প্রায় 1500 টাকার মতো ওষুধ নিচ্ছে। কিন্তু পরের দিন আমি আরেকটা ফার্মেসিতে ওষুধের দাম যাচাই করার জন্য গেছিলাম, ওষুধগুলো আমাকে দেওয়ার জন্য বলছিলাম। সর্বশেষ উনি আমাকে বিল করছেন শুধুমাত্র 560 টাকা। বিশেষায়িত হাসপাতালটিতে মার্চের পর থেকে 1800-র বেশি হাম রোগী চিকিৎসা নিয়েছেন। চিকিৎসকরা বলছেন দেশে হামের টিকা সুরক্ষা বলয় পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। 95% বাচ্চাকে যদি আমরা টিকা দিয়ে থাকি, তাহলে বাকি 5% বাচ্চা যদি টিকা নাও দেওয়া হয়, তাহলেও তাদের মধ্যে হাম ভাইরাসটা ছড়াতে পারবে না। এখন যেহেতু ব্যারিয়ারটা ব্রেক হয়ে গেছে, এখন তাদের কাছে এখন জিনিসটা পুরোপুরি ছড়িয়ে যাচ্ছে হাম ভাইরাসটা, এবং ফলে দেখা যাচ্ছে আগে যেটা পকেট হয়তো প্রতি বছর আমরা কিছু কিছু হামের রোগী পেতাম, হয়তো মাঝখানে 1-2জন হামের রোগী পাচ্ছি, বাট এই পকেটগুলোকেই এখন পুরোপুরি বেড়ে একটা বড় একটা মানে আউটব্রেকের মধ্যে চলে গেছে। তবে সারা দেশে একযোগে টিকা কার্যক্রম চললে সপ্তাহ ব্যবধানে সংক্রমণ কমে আসবে আশা চিকিৎসকদের। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। হজযাত্রার দ্বিতীয় দিনেও 14টি ফ্লাইটে সৌদি আরব যাবেন 5756 জন হজযাত্রী। এরই মধ্যে অনেকেই ঢাকা ছেড়েছেন। রওনা হওয়ার আগে ইমিগ্রেশন ঠিক সময়ে ফ্লাইট ও ভিসা জটিলতা না থাকায় মুসল্লিদের মাঝে রয়েছে স্বস্তি। হজ ক্যাম্পে কিছু ছোটখাটো সমস্যা থাকলেও সেগুলো দ্রুতই সমাধানের কথা জানিয়েছে হজ অফিস। সন্তানরা প্রতিষ্ঠিত, তাই নির্ভার দম্পতি নুরি আলম ও নাজমা সুলতানা জীবন সায়ান্নে বহুদিনের আকাঙ্ক্ষা পবিত্র হজ পালন, সেই সুযোগ হয়েছে এবার। আলহামদুলিল্লাহ, অনেক শুকরিয়া আল্লাহর কাছে, খুব ভালোভাবে যাচ্ছি। পবিত্র হজ উদযাপন করার জন্য যাচ্ছি, আল্লাহ পাক যেন আমাদের হজটা কবুল করেন। শুকরিয়া আল্লাহর দরবারে, অনেক অনেক যে আল্লাহ আমাদের নিচ্ছেন, শুকরিয়া, খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। এই দম্পতির মতো রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে হাজারো হজ যাত্রী সৌদি আরবের বিমান ধরার আগে কেউ নিচ্ছেন বিশ্রাম, কেউ শেষ বিদায় জানাচ্ছেন প্রিয়জনকে, কেউ আবার ইমিগ্রেশনে পার করছেন ব্যস্ত সময়। হজযাত্রীরা জানালেন এবার এখনও ফ্লাইট বিলম্ব এবং ভিসা জটিলতা হয়নি। বিমানে ওঠার আগেই ইমিগ্রেশন হয়ে যাওয়ায় স্বস্তি সবার মাঝে। তুলনামূলক মনে হচ্ছে যে ম্যানেজমেন্ট আগের চেয়ে অনেক ভালো হয়েছে। কোনো অসুবিধা নেই, আল্লাহর রহমতে সবকিছু মিলে ভালো ইনশাল্লাহ। না, এখন পর্যন্ত সবকিছু মোটামুটি ভালো আছে, কোনো ধরনের কোনো সমস্যা আসলে এখন পর্যন্ত ফেস করিনি। তবে হজ ক্যাম্পের কিছু ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ আছে হজ যাত্রীদের মাঝে। এখানে খাবারের যে মানটা ওটা একবারে খুবই নিম্নমানের, দামটাও খুব লিমিটের বাইরে, অনেক দাম। খাবারের দাম বেশি রাখে ওনারা, আর খাবার নিয়ে অনেক বেশি ভোগান্তি করতে হয়। পরিবেশ ভালো আছে, কিন্তু একটু মশাই ধরছে, আমাকে মশা কামড়াচ্ছে, কালো 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 মশা, তো এই মশাই ধরছে, এমনি কোনো অসুবিধা হয় নাই। টয়লেট ওয়াশরুমগুলো আরও বেশি ভালো পরিচ্ছন্ন হলে ভালো হয়। এসব বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া সহ সবকিছু নির্বিঘ্নে করতে চেষ্টার ত্রুটি নেই বলে জানান হজ পরিচালক। আমাদের আসলে প্রথম প্রায়োরিটি হচ্ছে যে আল্লাহর মেহমান, তাদের সন্তুষ্টি বিধানটাকে আমরা নিশ্চিত করব। এর জন্য যা যা করণীয় ইনশাল্লাহ আমরা করব। আরও কীভাবে আসলে কাজ করলে মশাটা থেকে সম্পূর্ণরূপে আমাদের হজযাত্রীদেরকে নিরাপদ রাখা যায় সেটা আমরা আসলে চেষ্টা করছি। হজের ফ্লাইট কার্যক্রম চলবে আগামী 21 মে পর্যন্ত। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। জ্বালানি তেলের সংকট নিয়ে সরকার নাটক করছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম। কৃত্রিম সংকট আর মানুষকে ভোগান্তির মধ্যে ফেলে তেলের দাম বৃদ্ধি করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। রবিবার দুপুরে রাজধানীর বাংলা মোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে নাহিদ বলেন, সিন্ডিকেটদের অংশ হয়েছে সরকার।
স্বচ্ছতার অভাবও রয়েছে সরকারের। এদিকে এবি পার্টি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও আপ বাংলাদেশ থেকে ৪৭ জন নেতাকর্মী এনসিপিতে যোগ দিয়েছেন। তাদের স্বাগত জানিয়ে নাহিদ ইসলাম বলেন, জুলাইয়ে যারা একত্রিত ছিল সাংগঠনিকভাবে নতুন বাংলাদেশ বিনির্মাণে তারাই ঐক্যবদ্ধ হচ্ছে। বলেন, ছাত্রলীগ, ছাত্রদল, শিবির কিংবা যে দলই করুক না কেন, যারা নতুন বাংলাদেশে বিশ্বাসী তাদের সবাই এনসিপিতে যোগ দিতে পারবে। তেলে লাইনে দাঁড়ানোর থেকে দাম বেশি হলেও সে কিনতে আগ্রহী, এরকম একটা মনস্তত্ত্ব পরিবেশ তৈরি করে তারপরে দামটা আসলে বৃদ্ধি করা হলো। পুরাটাই পরিকল্পিতভাবে করা হয়েছে, সিন্ডিকেটরা এটা করেছে এবং সরকারের প্রশ্রয়, সরকারের অংশগ্রহণ না থাকলে এটা আসলে সম্ভব হতো না। তার সাবেক পরিচয় এটা আমাদের কাছে মুখ্য নয়। আজকে থেকে যখন কেউ এনসিপিতে আসবে, সে এনসিপির সংগঠক, এনসিপির নেতাকর্মী হিসেবে কাজ করবে। চট্টগ্রামবাসীর মধ্যে অস্থিরতা বা উদ্বেগ সৃষ্টি করে এমন কোনো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে না বলে জানিয়েছেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম। রোববার সন্ধ্যায় চট্টগ্রামের সিআরবিতে হাসপাতাল নির্মাণের জন্য প্রকল্পের নির্ধারিত স্থান পরিদর্শন শেষে তিনি একথা জানান। মন্ত্রী বলেন, সিআরবিতে হাসপাতাল নির্মাণের বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। বিষয়টি নিয়ে বিভিন্ন পক্ষের মতামত, পরিবেশগত প্রভাব এবং জনস্বার্থ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে। সব দিক পর্যালোচনা করে একটি গ্রহণযোগ্য সিদ্ধান্ত নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি। সবকিছু অ্যাজ ইট ইজ রেখে যদি সম্ভাবনা থাকে সেইটা বিবেচনা করে হসপিটাল হবে, এই রকমের সিদ্ধান্ত ছিল। এর বিকল্প কোনো সিদ্ধান্ত গৃহীত দাপ্তরিকভাবে হয়। আমাদের সরকারের এখনো কোনো সিদ্ধান্ত নেই। ওই সরকারের সময় অতটুকু অগ্রগতি হয়েছিল, আমরা এখনো এটা নিয়ে কাজ করব বা করতে যাচ্ছি, এরকম কোনো সিদ্ধান্ত হয়নি। নরসিংদীতে ৭ বছর বয়সী ভাতিজিকে ধর্ষণের অভিযোগ উঠেছে দূর সম্পর্কের চাচার বিরুদ্ধে। ঘটনার পর বিক্ষুব্ধ গ্রামবাসী অভিযুক্ত আবুল কালাম আজাদকে পিটুনি দিয়ে পুলিশে দেয়। রবিবার দুপুরে সদর উপজেলার বালুশাহির এলাকায় এই ঘটনার পর মামলা হয়েছে। শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রতিদিনের মতো স্কুল শেষে বাড়ি ফিরছিল প্রথম শ্রেণী পড়ুয়া ওই শিক্ষার্থী। স্থানীয় ও স্বজনদের অভিযোগ, বাড়ির কাছে আসলে আত্মীয় আবুল কালাম আজাদ তাকে ফুসলিয়ে ঘরে নিয়ে যায়। এরপরই শিশুটি বাড়ি ফিরে পরিবারকে নির্যাতনের ঘটনা জানায়। শিশুটিকে চিকিৎসার জন্য নেওয়া হয় নরসিংদী সদর হাসপাতালে। যেন আর কোনো মার সন্তান, কোনো বাপের সন্তান, মেয়ে যেন কোনো দোষিত না হতে পারে, এর জন্য আমি আদালতের কাছে আমি দূরে অনুরোধ করছি যেন আর মৃত্যুদণ্ড হয়। আমার মেয়ে কিন্তু এখন অবস্থা ভালো না, ঘরে অনেক কিছু অবস্থা খারাপ। আমার মেয়ে বাচ্চা কি মরে আমি জানি না, কিন্তু এই শিশু বাচ্চারা এরকম করছে, আমি নির্যাতনের বিচার চাই, তার ফাঁসি চাই। ধর্ষণের অভিযোগ ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী পিটুনি দেয় অভিযুক্ত আবুল কালামকে। পরে তাকে উদ্ধার করে পুলিশ। আমরা এলাকাবাসী চাই এই দর্শকের কঠিন বিচার হোক। এই আবুলের বিগত দিনেও আমরা রিপোর্ট পাইছি যে সে বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিল। আমরা গ্রামবাসী হিসাবে অপরাধী যে তার দৃষ্টান্ত শাস্তি দেয়। চিকিৎসকরা বলছেন, শারীরিক পরীক্ষার পর বিষয়টি সম্পর্কে বিস্তারিত বলা যাবে। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা বলছে পুলিশ। আমরা তার শারীরিক অবস্থা পরীক্ষা করলাম, পরীক্ষা আবার ঢাকায়ও পাঠাতে হয়েছে, হাসপাতালে ভর্তি রেখে আমরা তার চিকিৎসা দিচ্ছি। তাকে রক্তাক্ত অবস্থায় পেলে তার মা তাকে তার বাবাকে জানায় এবং তারা দ্রুত হাসপাতালে তাকে সদর হাসপাতাল নিয়ে যায়। আমাদের পুলিশ টিম ইতিমধ্যে ওখানে পৌঁছে যায়, পৌঁছে গেলে তো তারপর তাকে নিয়ে আসি। সে এখন থানা হাজতে আছে। এই ঘটনায় মাধবদী থানায় ধর্ষণ মামলা করেছে ভুক্তভোগী শিশুটির বাবা। সাবরিনা লিজা, যমুনা নিউজ। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সোমবার নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আগের ম্যাচের ব্যর্থতা ভুলে সিরিজে ফেরার লক্ষ্য টাইগারদের। আবহাওয়া বিবেচনায় টস গুরুত্বপূর্ণ হবে বলছেন শরীফুল ইসলাম। ব্যাটারদের থেকে আরও সাপোর্ট পাবেন বোলাররা, বিশ্বাসী পেসারের। প্রথম ওয়ানডের মতো কিছুটা মন্থর উইকেট হবে, পরে বল করাটাই ভালো মনে করছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার নাথান স্মিথ। মিরপুরে ম্যাচ শুরু সকাল 11টায়। 2027 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার চ্যালেঞ্জ যখন সামনে, তখন বাংলাদেশের সবচেয়ে বড় মাথা ব্যথা ব্যাটারদের বাজে ফর্ম। লিটন, শান্ত, আফিফদের টানা 50হীন ইনিংসে ফুটে উঠছে টাইগারদের ব্যাটিংয়ের চিত্র।
মিডল লোয়ার অর্ডারেও কেউই হতে পারছেন না ভরসা। প্রথম ম্যাচের শেষ মুহূর্তে মোস্তাফিজের ইনজুরিতে একাদশে সুযোগ পাওয়া শরীফুলের বিশ্বাস ব্যাটারদের থেকে আরও অনেক সাপোর্ট পাবে বোলাররা। ইনশাল্লাহ নেক্সট ম্যাচে ব্যাটসম্যানরা খুব ভালো করবে, আমাদেরকে সাপোর্ট দেবে, আমরাও তাদেরকে সাপোর্ট দেবে, দলগতভাবে আমরা ম্যাচ উইনিং আনবো। ক্রিকেট খেলা এরকম আসেই যে এক ইউনিট ভালো করে আর এক ইউনিট একটু ফেল করে, সো এটা নিয়ে আমরা আশাবাদী যে নেক্সট ম্যাচ ইনশাল্লাহ ভালো করবো। ট্রু উইকেটের পরিকল্পনা থাকলেও স্লো আর আনইভেন উইকেটেই খেলতে হয়েছে প্রথম ওয়ানডে। টসটা গুরুত্বপূর্ণ হবে বলছেন জাতীয় দলের এই পেসার, মানিয়ে নিতে হবে অতিরিক্ত গরমের সাথেও। যে ওয়েদার, আমার মনে হয় যে এখানে ওয়ানডে খেলাটা হঠাৎ করে এসে, আমার কথাই বলি, আমি তো T20 খেলে আসছি, তারপরে সাডেনলি আল্লাহর মতো ম্যাচ খেলছি, সো তারপরেও অ্যাডজাস্ট করে নিছি। সো আমার মনে হয় যে টসটা একটু ইম্পর্টেন্ট, সো দেখা যাক নেক্সট ম্যাচে এখন টস কী হয়, তারপরে দেখা। অপরদিকে নিউজিল্যান্ডের লক্ষ্য মিরপুরেই সিরিজ নিশ্চিত করা। আগের ম্যাচের মতোই উইকেট কিছুটা মন্থর হবে মনে করছেন অলরাউন্ডার নাথান স্মিথ। শরীফুলের সুরেই বললেন টসটা হবে গুরুত্বপূর্ণ। আমার মনে হয় উইকেট আগের ম্যাচের মতোই হবে, কিছুটা ঘাসও আছে উইকেটে। আমরা ব্যাটারদের কাছ থেকে বার্তা পেয়ে উইকেটের সাথে মানিয়ে নিয়েছিলাম। টস গুরুত্বপূর্ণ, পরে বোলিং করাটা ভালো হবে। অবশ্যই বাংলাদেশকে চাপে রেখে সিরিজ জয় বড় কিছুই হবে। তবে শরীফুলের বিশ্বাস পরাজয় ছাপিয়ে পরের ম্যাচেই ঘুরে দাঁড়াবে টিম টাইগার্স। 2027 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার হিসেব নিকেশ, সঙ্গে মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ বাঁচানোর লড়াই। গেল 1.5 বছরে ওয়ানডেতে বাংলাদেশ রান তাড়া করেছে 8 ম্যাচে, যার মধ্যে জয় আছে মাত্র একটিতে, সেটিও পাকিস্তানের বিপক্ষে সবশেষ এই মাঠেই 114 রান তাড়া করে। ব্যাটিংয়ে বাংলাদেশের দৈন্যদশাটা স্পষ্টই। সিরিজে ফেরা সেই লড়াইয়ে ব্যাটারদের থেকেই সবচেয়ে বেশি সাপোর্টটা আশা করেন পেসার শরীফুলও। সেই ফেরার লড়াইয়ে কি জিততে পারবেন শান্ত, মিরাজরা? হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। অনাস্থা থাকলেও যুক্তরাষ্ট্রের কাছে সদিচ্ছা নিয়ে এগোচ্ছে ইরান। বেশ কিছু বিষয়ে মতপার্থক্য থাকলেও স্থায়ী শান্তি চায় দেশটি, এমনটাই জানিয়েছে তেহরান। চলমান 2 সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ প্রায় ফুরিয়ে এলেও এখনও দিনক্ষণ নির্ধারণ হয়নি পরবর্তী বৈঠকের। অনিশ্চয়তায় যুক্তরাষ্ট্র ও ইরানের দ্বিতীয় শান্তি আলোচনা। শক্ত অবস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। ফুরিয়ে আসছে যুদ্ধবিরতির মেয়াদ। হরমুজ প্রণালী ঘিরে ব্যাপক টানাপোড়েনে এখনও অনিশ্চয়তার সুতোয় ঝুলছে যুক্তরাষ্ট্র ইরান পরবর্তী শান্তি আলোচনার ভবিষ্যৎ। ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের কালিবাফের দাবি, আন্তর্জাতিক আইন অনুযায়ী হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণের ক্ষমতা রয়েছে ইরানের, তাই যুক্তরাষ্ট্র চাইলেও এক্ষেত্রে ছাড় দিতে নারাজ তারা। এছাড়া পরমাণু ইস্যুতেও রয়েছে দুপক্ষের মতপার্থক্য, তবে যত দ্রুত সম্ভব একটি স্থায়ী সমাধান চায় তেহরান, মন্তব্য কালিবাফের। এদিকে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের দাবি, ইরানের ন্যায্য অধিকার অস্বীকার করছে ওয়াশিংটন। বর্তমানে বেশ কয়েকটি বিষয়ে মতপার্থক্য রয়েছে। পারমাণবিক ক্ষেত্র, হরমুজ প্রণালী সহ অন্যান্য সংশ্লিষ্ট বিষয়ে যুক্তরাষ্ট্রের কিছু মতামত রয়েছে। আমরাও আমাদের অবস্থানে অটল আছি, তবে নিঃসন্দেহে আলোচনার মূল উদ্দেশ্য একটি সমঝোতায় পৌঁছানো। অনাস্থা সত্ত্বেও আমরা সদিচ্ছা নিয়েই এগিয়েছি। আমরা স্থায়ী শান্তি চাই, এই সমস্যা আর পুনরাবৃত্তি না হওয়ার নিশ্চয়তা চাই। তারা দমনপীড়নের মাধ্যমে একটি জাতির, একটি সমাজের অধিকার অস্বীকার করার চেষ্টা করছে। বলছে আমরা এ অধিকার ব্যবহার করতে পারবো না বলে সিদ্ধান্ত নিয়েছে তারা। কেন, কি অপরাধে এই সিদ্ধান্ত নেয়ার? তারা কে? ছাড় দিতে নারাজ ওয়াশিংটনও। চলমান সংকট পর্যালোচনায় শনিবার হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে বিশেষ বৈঠকে বসেন মার্কিন কর্মকর্তারা। তাদের সাথে সলা পরামর্শ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আবারও হরমুজ আটকে দিতে চাইছে ইরান, যে চালাকি বছরের পর বছর করে আসছে, কিন্তু তারা কোনোভাবেই আমাদের ব্ল্যাকমেইল করতে পারবে না। সামরিক, নৌ, বিমান বাহিনী থেকে শুরু করে কোথাও কোনো বড় মাপের নেতা নেই, তাদের কোনো পথও খোলা নেই। ইরানের সাথে কথাবার্তা চলছে, তারা শান্তি আলোচনায় বসতে ইচ্ছুক কিনা তা নিয়ে দিন শেষে জানতে পারবো। এমন পাল্টাপাল্টি কথার লড়াইয়ের মাঝে পাকিস্তানে চলছে দ্বিতীয় দফার আলোচনার প্রস্তুতি। সেখানে জোরদার করা হয়েছে নিরাপত্তা। তবে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খতিবজাদে বলেছেন, একটি অভিন্ন কাঠামোয় একমত না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন আলোচনার দিনক্ষণ নির্ধারণ হবে না। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ।
ইরানের সাথে দ্বিতীয় দফার শান্তি আলোচনার জন্য কাল পাকিস্তান পৌঁছবে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। রোববার সামাজিক মাধ্যমে এক পোস্টে কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেছেন, মার্কিন ডেলিগেটের নেতৃত্ব দেবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার সঙ্গে থাকবেন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং কূটনীতিক জ্যারেড কুশনার। আরেকটি পোস্টে মার্কিন প্রেসিডেন্টের অভিযোগ, শনিবার হরমুজ প্রণালীতে গুলি চালিয়ে 2 সপ্তাহের যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে তেহরান। হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান এবার যুক্তরাষ্ট্রের প্রস্তাব গ্রহণ না করলে গুড়িয়ে দেয়া হবে তাদের বিদ্যুৎ কেন্দ্র, সেতু সহ সকল গুরুত্বপূর্ণ স্থাপনা। অন্যদিকে তেহরানের উপর নৌ অবরোধের মাধ্যমে যুদ্ধবিরতি ভঙ্গ করেছে ওয়াশিংটন। পাল্টা অভিযোগ ইরানের। এই অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত তেহরান কোনো আলোচনায় যাবে না বলে জানিয়েছে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ। এই ছিল রাতের বাংলাদেশে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। শুভরাত্রি।